প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, গত ক্লাসে তোমাদের কোষ বিভাজন পড়িয়েছিলাম। কোষ বিভাজন থেকে তোমরা ওখান থেকে যা পড়িয়েছি সেগুলি পড়বা, আর বাকিগুলো নিজেরা বই থেকে পড়ে নেবে। আর আজকে আমি তোমাদের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। তার আগে তোমরা দেখো, বোর্ডে আমি দুইটা ছবি আঁকবো। এগুলি তোমরা বলতে পারো কিনা, এদের নাম কি বা এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা। তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমরা ধারণা পাবা। এটার নাম কি বলতে পারবা কেউ? আরেকটি আঁকি, যেটা তোমরা সচরাচর রাস্তাঘাটে পথে ঘাটে দেখতে পাও, সূর্যের আলোতে দেখতে পাও। এই যে ছবিগুলো, এই ছবি দুটোর নাম কি? আচ্ছা, যাই হোক, এই ছবি দুটোর নাম কি বলতে পারবা কেউ? বলতে পারবা না। তাহলে উদ্দীপক আকারেও আসতে পারে, যেমন ক, খ, তাই না? আজকে আমি প্রথমেই তোমাদের একটি প্রশ্ন দিয়ে নিচ্ছি উদ্দীপক হিসেবে। তাহলে এই যে দুইটা ছবি, তাহলে ক থাকতে পারে, যেমন সোরাস কাকে বলে, তাই না? সোরাস কাকে বলে। তারপরে লিভার ওয়ার্ড কি, সোরাস কাকে বলে, লিভার ওয়ার্ড কি। তাহলে ক এর গঠন বর্ণনা করো। উদ্দীপকে দেখো, ক মানে একটি দেখা যাচ্ছে এর মূল কাণ্ড, মূল নাই, মূল কাণ্ড নাই, কিচ্ছু নাই। এই যে মূলের পরিবর্তে এগুলো রাইজোয়েট থাকে। হ্যাঁ, রাইজোয়েট হচ্ছে যে উদ্ভিদ যে পানি পরিশোষণ করে, মূলের পরিবর্তে যে অঙ্গাণু উদ্ভিদের মধ্যে থাকে সেটা হচ্ছে রাইজোয়েট। তাহলে ঘয়ের মধ্যে আসতে পারে যে ক এর গঠন বর্ণনা করো। তাহলে ক এবং খ এর মধ্যে, উদ্দীপকে যে ক এবং খ এর মধ্যে পার্থক্য কি বিশ্লেষণ করো। বা ক থেকে খ কেন অধিক উন্নত, এই বিশ্লেষণ করো। তাহলে খ এর উদ্ভিদটি ক থেকে, ক এর উদ্ভিদ থেকে কেন উন্নত? উদ্ভিদ থেকে কেন উন্নত বিশ্লেষণ করো। হ্যাঁ, তোমরা এভাবে। তাহলে এখন বলো তো, এটার নাম হচ্ছে রিক্সিয়া, আর এটা হচ্ছে টেরেস। এটা হচ্ছে ব্রায়োফাইটা, আর এটা হচ্ছে টেরিডোফাইটা। তাহলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো কি কি হবে?
তার আগে ব্রায়োফাইটা কাকে বলে? সরল প্রকৃতির আদি উদ্ভিদ সমূহকে বলা হয় ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার দেহ হচ্ছে গ্যামেটোফাইটিক, আর স্পোরোফাইটিক দেহ গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। আর ব্রায়োফাইটা উভয়চর হতে পারে, কেননা ব্রায়োফাইটা স্থলে এবং জলে জীবনচক্রের কোনো এক পর্যায়ে ব্রায়োফাইটার পানির প্রয়োজন পড়ে যায়। সেজন্য ব্রায়োফাইটাকে উভয়চর উদ্ভিদও বলা হয়। তাহলে এখানে আরেকটা প্রশ্ন চলে আসলো যে ব্রায়োফাইটাকে কেন উভয়চর উদ্ভিদ বলা হয়? তাহলে ব্রায়োফাইটা যদি হয়ে থাকে, এটা হচ্ছে রিক্সিয়া, আর এটা হচ্ছে টেরিস। দুইটা ছবি থেকে তো ভিন্ন দেখা যায়। এটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাচ্ছে, হ্যাঁ, আর এটাকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, সেজন্য এটা হচ্ছে থ্যালাস। বা এদের দেহকে বলা হয় থ্যালোয়েড। যাদের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে বলা হয় থ্যালোয়েড। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। আমাদের আজকের পাঠকে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। তাহলে আজকের পাঠ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। ব্রায়োফাইটা and টেরিডোফাইটা। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। আচ্ছা, তাহলে ব্রায়োফাইটা কি? তোমাদের আগেই বলেছি যে ব্রায়োফাইটা হচ্ছে সরল প্রকৃতির স্থলজ উভয়চর উদ্ভিদ। হ্যাঁ, আর এদের প্রধান দেহ হচ্ছে গ্যামেটোফাইটিক, আর স্পোর উৎপাদনের জন্য স্পোরোফাইটিক গ্যামেটোফাইটের উপরে নির্ভরশীল। তাহলে টেরিডোফাইটা কারা? টেরিডোফাইট হচ্ছে অপুষ্পক উদ্ভিদের মধ্যে টেরিডোফাইট উন্নত ধরনের, এবং এদের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। এদের দেহে মূলের পরিবর্তে রাইজোইড থাকে, বা এদের প্রধান দেহকে এদের শরীরে স্পোর উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে ব্রায়োফাইটের কি কি বৈশিষ্ট্য হতে পারে? আচ্ছা, ব্রায়োফাইটা হচ্ছে উদ্ভিদদেহ লিঙ্গদোষ থ্যালোয়েড অথবা কাণ্ড এবং পাতার ন্যায় অংশে বিভক্ত। উদ্ভিদদেহ লিঙ্গদেহ থ্যালোয়েড, কাণ্ড এবং পাতার ন্যায় অংশে বিভক্ত। সাধারণত স্পোর উৎপাদনের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে, এবং এদের দেহে সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। তাহলে যৌনক্রম কাকে বলে? যৌনক্রম হচ্ছে যে সকল উদ্ভিদের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা
পর্যায়ক্রমে আবর্তিত হয় তাকে বলে বলা হয় যৌনক্রম। আমি এগুলো কি পড়াচ্ছি? ব্রায়োফিটার বৈশিষ্ট্য। তাহলে এ যদি হয় তাহলে যৌনক্রমকে আমরা কিভাবে দেখাতে পারি? এ হচ্ছে হ্যাপ্লয়েড দশা, তাহলে হচ্ছে 2n। এই যে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, এক্ষেত্রে একটি জীবনচক্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সকল ঘটনাগুলি সংঘটিত হচ্ছে, তাই না? এটাই তো মানুষের জীবনচক্র। তো একটি উদ্ভিদেরও জীবনচক্র আছে, প্রাণীদেরও জীবনচক্র আছে, তাই না? তার ওটাই হচ্ছে যৌনক্রম। তাহলে দুটি বৈশিষ্ট্য গেল। আরেকটি বৈশিষ্ট্য কি? এদের শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট। এদের শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট। শুক্রাণুটি দুটি ফ্লাজেলা থাকে, এদের শুক্রাণু হচ্ছে দ্বিফ্লাজেলা বিশিষ্ট। তার আগে তোমার আর্কিগোনিয়াম এবং এনথেরিডিয়াম, এগুলো কি? আর্কিগোনিয়াম এবং এনথেরিডিয়াম। এনথেরিডিয়াম হচ্ছে ব্রায়োফাইটের পুরুষ জননাঙ্গকে বলা হয় এনথেরিডিয়াম, আর স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। তারপর যৌন জনন ও গ্যামাস প্রকৃতির। যৌন জনন হচ্ছে ও গ্যামাস প্রকৃতির। ভ্রূণ উৎপন্ন হয়, ভ্রূণ উৎপন্ন হয়। ভ্রূণ উৎপন্ন হয় এবং রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপরে নির্ভরশীল। তার মানে স্পোরোফাইটিক দেহ গ্যামেটোফাইটিক দেহের উপরে নির্ভরশীল। স্পোরোফাইটিক দেহ হচ্ছে 2n ডিপ্লয়েড, আর গ্যামেটোফাইটিক হচ্ছে n হ্যাপ্লয়েড। তার মানে স্পোরোফাইটিক দেহ গ্যামেটোফাইটিক, স্পোরোফাইটিক দশা গ্যামেটোফাইটিক দশার উপরে নির্ভরশীল। রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপরে নির্ভরশীল। উপরে নির্ভরশীল। স্পোর হ্যাপ্লয়েড এবং বাতাসের সাহায্যে স্পোরের বিস্তার ঘটে। স্পোর হ্যাপ্লয়েড ও বাতাসের সাহায্যে স্পোরের বিস্তার ঘটে। 6 নম্বর হচ্ছে 7 নম্বর, স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাসের গঠন এবং প্রোটোনেমা উৎপন্ন করে। স্পোর উৎপন্ন হয়ে
সরাসরি থ্যালাসের গঠন ও প্রোটোনেমা উৎপন্ন করে। তাহলে আমরা জানলাম যে ব্রায়োফাইটা কাকে বলে, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। তাহলে ব্রায়োফাইটা থেকে তোমাদের পাঠ্য আছে ব্রায়োফাইটার অধীনে রিক্সিয়া। আচ্ছা, ব্রায়োফাইটাকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এরা হচ্ছে হেপাটিকপসিডা, অ্যানথেরোসাপসিডা এবং ব্রায়োফসিডা, এই 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এখন তোমাদের আগে একটি শব্দ বলেছিলাম যে লিভারওয়ার্ট। লিভারওয়ার্ট কি? হেপাটিকপসিডা শ্রেণীর ব্রায়োফাইট সমূহকে বলা হয় লিভারওয়ার্ট। তো এই লিভার মানে কি বলো তো? লিভার হচ্ছে যকৃত, তাই না? এই যকৃতের মতো দেখায় বলে এই শ্রেণীর উদ্ভিদ সমূহকে বলা হয় লিভারওয়ার্ট। তাহলে আমরা এই অধ্যায় থেকে যে প্রধান প্রধান শব্দগুলো, এগুলো কি কি হতে পারে? প্রধান শব্দগুলো হতে পারে, আমরা প্রধান শব্দগুলো যদি জেনে নিই তাহলে পুরো অধ্যায়ই সহজ হয়ে যায় পড়তে। তাহলে এই অধ্যায়ে প্রধান প্রধান শব্দগুলো হতে পারে যেমন ব্রায়োফাইটা, তারপরে টেরিডোফাইটা, জোনোক্রোম, লিভারওয়ার্ট, সোরাস, লিভারওয়ার্ট, সোরাস, প্রোথেলাস ইত্যাদি। তাহলে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জোনোক্রোম, লিভারওয়ার্ট এগুলো তোমাদেরকে আমি বলেছি। তাহলে সোরাস কাকে বলে? স্পোরাঞ্জিয়ার গুচ্ছকে বলা হয় সোরাস। সোরাস কাকে বলে? স্পোরাঞ্জিয়ার গুচ্ছকে বলা হয় সোরাস। তাহলে স্পোরাঞ্জিয়াম কি? স্পোরাঞ্জিয়াম হচ্ছে যেখানে স্পোর উৎপাদিত হয়, সেটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। আর এই অসংখ্য স্পোরাঞ্জিয়াম গুচ্ছকে একত্রে বলা হয় সোরাস। প্রোথেলাস, প্রোথেলাস হচ্ছে টেরিডোফাইটের প্রোথেলাস ফার্নের গ্যামেটোফাইটিক দেহকে বলা হয় প্রোথেলাস, যেখান থেকে আবার অনুকূল পরিবেশ পেলে সেখান থেকে আবার নতুন উদ্ভিদের জন্ম হয়। তাহলে টেরেসের বা ফার্নের গ্যামেটোফাইটিক দেহকে বলা হয় প্রোথালাস। তাহলে প্রধান প্রধান শব্দগুলো আমরা জেনে নিলাম, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জোনোক্রোম, লিভারওয়ার্ট, সোরাস এবং প্রোথেলাস। এই শব্দগুলো তোমাদের এখন লিখতে হবে যে এগুলো হচ্ছে ক্লাস ওয়ার্ক। এগুলো এখনই ঝটপট লিখে ফেলবা সংজ্ঞাগুলো। তাহলে এখন আমরা দেখি যে রিক্সিয়া কি বা রিক্সিয়া দেখতে কেমন, রিক্সিয়ার গঠনগুলো কেমন। তার আগে ব্রায়োফাইটাকে কেন উভয়চর উদ্ভিদ বলা হয়, ব্রায়োফাইটার উভয়চর প্রকৃতিটি কি, একটি প্রশ্ন তোমরা লিখে নিতে পারো যে ব্রায়োফাইটাকে কেন উভয়চর উদ্ভিদ বলা হয়। ব্রায়োফাইটা স্থলে এবং জলে উভয় স্থানেই জন্ম নেয়। আর জীবনচক্রের যখন এদের প্রজননের সময় হয় তখন এদের পানির প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়, সেই জন্য ব্রায়োফাইটাকে বলা হয় উভয়চর উদ্ভিদ। আচ্ছা, ব্রায়োফাইটা গুচ্ছ আকারে দেয়ালে গুচ্ছ আকারে জন্মে, একদম এরকম। তাহলে
কাকে ব্রায়োফাইটার স্বর্গ বলা হয়? দার্জিলিংকে বলা হয় ব্রায়োফাইটার স্বর্গ। সেখানে অসংখ্য ব্রায়োফাইটা পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের ব্রায়োফাইটা থাকে, সেজন্য দার্জিলিংকে বলা হয় ব্রায়োফাইটার স্বর্গ। কাকে বলা হয়? দার্জিলিংকে। এগুলি তোমাদের এমসিকিউর জন্য আসতে পারে। দার্জিলিংকে বলা হয় ব্রায়োফাইটার স্বর্গ। তাহলে এখন দেখি রিক্সা কি। আমরা ব্রায়োফাইটা থেকে রিক্সা পড়বা, কারণ তোমাদের সিলেবাসে ব্রায়োফাইটার অধীনে রিক্সাকে দেওয়া হয়েছে। তাহলে রিক্সার শ্রেণীবিন্যাস। রিক্সার শ্রেণীবিন্যাসগত অবস্থান কি? তার জগৎ, তোমরা মার্গিলিসের নাম শুনেছো, পূর্ববর্তী শ্রেণীতে তোমরা পড়েছো মার্গিলিসের যে পাঁচ জগতের শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী ব্রায়োফাইটাকে প্ল্যান্টির অন্তর্গত করা হয়। যেহেতু ব্রায়োফাইটা একটি উদ্ভিদ, তাহলে জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র এবং গণ প্রজাতি। যেহেতু রিক্সার বিভিন্ন ধরনের প্রজাতি আছে, এই জন্য তাকে প্রজাতি পর্যন্তই লিখতে হবে। তাহলে জগৎ হচ্ছে কি? প্ল্যান্টি, প্ল্যান্টি। বিভাগ হচ্ছে ব্রায়োফাইটা। এটা লিভারওয়ার্টের অন্তর্গত। তাহলে লিভারওয়ার্ট কোন শ্রেণীর? হেপাটিকপসিডা। হেপাটিকপসিডা। বর্গ হচ্ছে মার্কেনসিয়ালিস। রিক্সিয়েসি, এবং গণ হচ্ছে রিক্সিয়া। হ্যাঁ, আর রিক্সার বিভিন্ন ধরনের প্রজাতি হতে পারে, যেমন এই প্রজাতি হচ্ছে রিক্সিয়া ফ্লুইটেন্স, মানে আর ফ্লুইটেন্স প্রজাতি। আর এই প্রজাতিটা হচ্ছে আর ফ্লুইটেন্স। তাহলে রিক্সার শ্রেণীবিন্যাসগত অবস্থান হচ্ছে জগৎ, প্ল্যান্টি, বিভাগ ব্রায়োফাইটা, শ্রেণী হেপাটিকপসিডা, বর্গ হচ্ছে মার্কেনসিয়ালিস, গোত্র রিক্সিয়েসি, গণ হচ্ছে রিক্সিয়া, আর যে প্রজাতিটা তোমরা পড়বা এটা হচ্ছে রিক্সিয়া ফ্লুইটেন্স। তাহলে এই যে রিক্সা, সবারই তো একটা আবাসস্থল থাকে, তো রিক্সা কোথায় পাবো আমরা? কোথায় আবাসস্থল, কোথায় তাদের বসবাস? পুরনো দেয়াল, রিক্সাগুণের বিভিন্ন প্রজাতি, যেমন স্যাঁতসেঁতে জায়গা, পুরনো দেয়াল, কিংবা বনে জঙ্গলে যেখানে তাদের অনুকূল পরিবেশ থাকে সেখানে জন্মে থাকে। তারপরে নদীর তীরের বালিতেও
রিক্সাকে জন্মাতে দেখা যায়। রিক্সা ফ্লুইটাস কোথায় জন্মে? সেটা ছোট ছোট ডোবা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এদের দেখা যায়। বর্ষাকালে রিক্সা অধিক জন্মায়। রিক্সা বর্ষাকালে অধিক জন্মায়। তাহলে এই গেল রিক্সার আবাসস্থল। রিক্সার দৈহিক গঠন। রিক্সার প্রধান দেহটি হচ্ছে লিঙ্গোদর বা গ্যামেটোফাইটিক। তোমাদের বই 229 পৃষ্ঠায় দুটি চিত্র আছে। এখানে রিক্সার একটি হচ্ছে রিক্সার দৈহিক গঠনের চিত্র, আরেকটি দেওয়া আছে রিক্সার যে অভ্যন্তরীণ গঠন তার চিত্র। তাহলে দৈহিক গঠনের রিক্সার চিত্রটা কিভাবে আঁকবা? এই যে অনেকটা হচ্ছে রোজেট প্রকৃতির। এটা হচ্ছে রিক্সা। আচ্ছা, দৈহিক গঠন এরা দেখতে কেমন? এটি চ্যাপ্টা, ধ্যাগ্রভাবে শাখান্বিত, বিষমপৃষ্ঠ এবং শায়িত থেলাস। দেখো সব অনেকগুলো থেলাস একসাথে আছে বলে এই এই প্রকৃতিটা বলা হয় গোলাপের মতো দেখায়। এই জন্য এটা হচ্ছে রোজেট প্রকৃতির। থ্যালাসের মধ্য বরাবর একটি পৃষ্ঠদেশে, এই যে থ্যালাসের মধ্য বরাবর পৃষ্ঠদেশে একটি খাঁজ কাটা থাকে, একে বলা হয় খাঁজ। তারপরে অগ্রস্থ খাঁজটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আবার নতুন থ্যালাসের সৃষ্টি করে। এভাবে তোমরা দৈহিক গঠন করতে পারো। তাহলে রিক্সার অভ্যন্তরীণ গঠন। রিক্সার অভ্যন্তরীণ গঠনকে 3টি অঞ্চলে ভাগ করা যায়। রিক্সার অভ্যন্তরীণ গঠন। আজকে তোমরা রিক্সার অভ্যন্তরীণ গঠনের চিত্রটা এঁকে নাও। পরবর্তী ক্লাসে আমি তোমাদের বিস্তারিত বলবো, ব্যাখ্যা দিয়ে দিব। এই দেখো প্রথমে একটি হচ্ছে আর্কিগোনিয়াম, ফ্লাক্সের মতো গঠন। আচ্ছা, তাহলে এদের আত্তীকরণ অঞ্চল থাকে, এগুলি থেকে বর্ণহীন। অসংখ্য। আর থাকে সালোক সংশ্লেষণকারী অঞ্চল। সালোক সংশ্লেষণকারী অঞ্চলটা থাকে সবুজ। আর এই উপরের যে অংশটা এটা থাকে বর্ণহীন। এপাশ দিয়ে এভাবে এপাশ দিয়ে এভাবে আঁকতে হবে।
প্রতিটা কোষ কোষ এভাবে আঁকবা, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে এই নিম্নাঞ্চলটা, এটা হচ্ছে ঊর্ধ্বত্বক। হ্যাঁ, এই অংশটাকে বলা হয় ঊর্ধ্বত্বক, ঊর্ধ্বত্বক। আর এই যে এই অংশটুকু হচ্ছে সালোক সংশ্লেষণকারী অঞ্চল। সালোক সংশ্লেষণকারী অঞ্চল এই অংশটুকু, এই যে এই অংশটুকু। তাহলে এখানে কি থাকে? এই যে রাইজোইড থাকে, তারপরে থাকে কি? স্কেল। স্কেল এরকম, এই যে মূলের পরিবর্তে রাইজোইড থাকে। ওকে।